একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন, প্রভাত ফেরিতে মানুষের ঢল। দ্রুত নির্বাচন দিন মির্জা ফখরুল, 3টি অবৈধ নির্বাচনের পর আর প্রশ্নবিদ্ধ নির্বাচন নয় জাতীয় নাগরিক কমিটি। 2014-2018 সালের বিতর্কিত নির্বাচনের 21 রিটার্নিং কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। টেকনাফের নাফ নদী থেকে 4টি মাছ ধরা ট্রলার সহ 19 জন মাঝিকে অপহরণ করেছে আরাকান আর্মি। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিরা ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন ফুলেল শ্রদ্ধায়। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথ রাঙিয়েছিল বুকের তাজা রক্তে, প্রতীকী সেই রক্তলাল সূর্যকে সাক্ষী করেই বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মৃতির মিনারে। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, 3 বাহিনীর প্রধানরা সহ দেশের গণ্যমান্য বিশিষ্টজনের শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। রাতের নিস্তব্ধতা ভেঙে একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাবা মায়ের সাথে ছোট শিশুরাও এসেছিল 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। শহীদের রক্ত মারিয়ে 52 ভাষার অধিকার ফিরে পেয়েছিল বাঙালি। দিনটি তাই বাঙালির কাছে অনন্য একদিন। একুশের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। আবার পরিবার নিয়েও অনেকে এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শহীদদের শ্রদ্ধা জানাতে, ফুল দিতে এসেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আসা। আমরা প্রতি বছর আসি, এই বছর আমরা মিস করতে চাই না। সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে পা মিলিয়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। রাজনৈতিক মাঠের বৈরিতা ভুলে একই পথে, একই সারিতে এগিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের রগ কেটে দেয়। সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি এবং অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও সুন্দরভাবে আমাদের শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারছে। শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক কমিটি, জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ একাধিক রাজনৈতিক সংগঠন।
বক্তব্যে বৈরিতা থাকলেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এই লক্ষ্যে অর্জনে জাতিকে আরও এগোনোর বিষয়ে একমত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। মানুষের জীবন চর্চার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে। যত বেশি আমরা নিজের ভাষাকে আঁকড়ে ধরতে পারবো তত বেশি আমরা জ্ঞান গরিমা সবকিছুতে আমরা কিন্তু ভালো করতে পারবো। বাংলাদেশের যতগুলো দূতাবাস মিশন রয়েছে সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। এই 52 ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। 1952 সালের ভাষা আন্দোলন ছিল 1971 সালের দেশ স্বাধীন হওয়ার অন্যতম মূল মন্ত্র। আর 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠেছে সেটিকে আধিপত্যবাদী শক্তি থেকে মুক্তি রাখাই এখন বড় চ্যালেঞ্জ, এমনটি বলছেন সাধারণ মানুষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ আগের থেকে অনেক বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার 21শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এবার 11টি বিষয়ে 17 জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদক দেওয়া হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য 17 ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদক প্রদান করা হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। মহান 21শে ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক তুলে দেওয়া হলো সেসব বিশেষ ব্যক্তিবর্গের হাতে, যাদের অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন। পদক প্রদান শেষে তিনি পদকপ্রাপ্তদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। প্রধান উপদেষ্টা এ সময় ভাষা শহীদ, 71-এ আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং 24-এর নির্ভীক ছাত্র জনতার কথা স্মরণ করেন। জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে। 21-এর চেতনাই বাংলাদেশের সকল স্বাধিকার আদায়ের মূল মন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভোট হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে জাতিকে আর অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার কুমিল্লা লাকসামে জনসভায় এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে জাতীয়তাবাদী দলের এই জনসভায় যত দ্রুত নির্বাচন হবে দেশ তত সংকটমুক্ত হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, সংস্কারের চেয়ে মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি আসা জরুরি। যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায়
আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে বলে দেশকে আর ঝুঁকির মধ্যে না ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। নতুন আর বিনিয়োগ করছেন না, কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবেন, আরো খারাপ হবে। সেই কারণে তারা বিনিয়োগ করছে না। ফলে কি হচ্ছে, আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না। যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব, আমরা ঐক্যবদ্ধ থাকবো। জনসভায় স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করতে চায়, 30 লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, যারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই। দিল্লিতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্রের নতুন নতুন জাল বুনছে জানিয়ে ভারতকে কোনো নির্দিষ্ট দলের নয় বাংলাদেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আওয়ামী ফ্যাসিস্ট রেজিম পতিত হবার পর গণতন্ত্র চর্চার 16 আনা সুযোগ নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে লাকসামের এই বিশাল জনসভা। আগামীতে ক্ষমতায় গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চার সুযোগ পাবে এমনই অঙ্গীকার দলটির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, লাকসাম, কুমিল্লা। গত 3টি অবৈধ নির্বাচনের পর আবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ নগরীর ডিআইটিতে আলী আহমদ চুলকা মিলনায়তনে জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক নারী সমাবেশে তিনি কথা বলেন। নারী সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। আমরা সংস্কারের কথা বলছি এবং বিচার সংস্কার পার হওয়ার পরে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। শুধুমাত্র নির্বাচন নয়, এখানে 3টি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে। 2014 এবং 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 21 জন সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। তাদের মধ্যে সচিবও আছেন। একই অভিযোগে এর আগে 43 জনকে ওএসডি করা হয়েছিল। আর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে দুদকে মামলা হবে। রকুনুদ্দিনের রিপোর্ট। 2014, 2018 আর 2024 সালের 3টি নির্বাচনই বিতর্কিত। আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের ভূমিকা খুঁজে বের করতে 4 জন উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনগুলোতে নেতিবাচক ভূমিকা রাখা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ সেই সময়ের জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিড দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওইটি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে। বলেন জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয় শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। অবসরে যাওয়া অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারাও ছাড় পাবেন না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না। একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের বার্তা দিতেই সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে ও বাস্তবায়ন করছে বলেও জানান মোখলেসুর রহমান। যারা করবেন না তারাই যে এই মেসেজটা 3-4 দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
রাতের ভোটের কারিগর জেলা প্রশাসকদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসডি নয়, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার ব্যবস্থাপনার প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে শপথ ভঙ্গের জন্য নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 2018 সালের বিতর্কিত রাতের ভোটের জাতীয় নির্বাচন। ডিসিএসপিদের সহযোগিতায় রাতে বেশিরভাগ কেন্দ্রে বাক্স ভর্তি ব্যালট পেপার পাওয়া যায়। পরের দিন ভোটারদের অনেকেই কেন্দ্রে ঢুকতে পারেননি, অথচ কেন্দ্রের সামনে ছিল মানুষের দীর্ঘ সারি। ফলাফলে দেখা যায় 2 শতাধিক কেন্দ্রে 100 ভাগের বেশি ভোটার উপস্থিতি। 5 শতাধিক কেন্দ্রে 90 থেকে 95% পর্যন্ত ভোট পড়েছে। বিএনপির মতো বড় দল 1285টি কেন্দ্রে একটি ভোটও পায়নি। বিপরীতে 586 কেন্দ্রে সব ভোটই পায় আওয়ামী লীগ। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। গণমাধ্যমে এটার ব্যাপারে রিপোর্টও হয়েছে, প্রতিবেদন ছাপা হয়েছে, কিন্তু যারা ছাপা হয়েছে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পরবর্তীতে। গণপ্রজাতন্ত্রী আদেশের 73 থেকে 90 অনুচ্ছেদ পর্যন্ত এগুলো হলো অপরাধ সংক্রান্ত, নির্বাচনী অপরাধ। তো এরা নির্বাচনী অপরাধ করেছে, এগুলো ফৌজদারি অপরাধ। তারপরে আবার এগুলো দেওয়ানি অপরাধ হইতে পারে, সংবিধান লঙ্ঘন করেছে, তারা শপথ ভঙ্গ করেছে। বৃহস্পতিবার অভিযুক্ত অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন। 14, 18, 24, 14 তো যেহেতু অনেক আগেই হয়েছে, সেখানে মাত্র 4 জন আমার এটা মনে পড়ে। আর যারা রিটায়ার করে চলে গেছে, অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। বদিউল আলম মজুমদার মনে করেন সুনির্দিষ্টভাবে শপথ ভঙ্গ এবং ফৌজদারি অপরাধের কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তারা শপথ ভঙ্গ করেছে, তারপরে তাদের বিরুদ্ধে হয়তো ফৌজদারি এই যে অপরাধ তারা হয়তো করেছে। তো এগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে একটা কমিশন গঠন করে এগুলো নিরূপণ করা দরকার। এটা একটা ছেলে খেলার বিষয় নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশনার সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যৎ গণতন্ত্র টেকসই হবে বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। 17 বছর আগে তারা বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের 90 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। টেকনাফের নাফ নদী থেকে 4টি মাছ ধরা ট্রলার এবং 19 জন মাঝিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই 4টি ট্রলার এবং জেলেদের নিয়ে গেছে তারা। টেকনাফ কাউখালী বোট মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল বলেন, সাগর থেকে টেকনাফে ফেরার পথে কাউখালী ঘাটের 9 জন জেলে সহ মাছ ধরার 2টি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শাহপরী দ্বীপ মাঝের পাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানিয়েছেন, শাহপরী দ্বীপ মাঝের পাড়া ঘাটের 10 জন মাঝি সহ আরও 2টি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর আগে 10 ফেব্রুয়ারি নাফ নদী মোহনায় মাছ ধরতে যাওয়া 4 জন বাংলাদেশি মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের গত 10 দিনেও ফেরত দেয়নি আরাকান আর্মি। আজ থেকে শুরু হলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার। এ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ। এনটিভির সকল প্রকার কন্টেন্ট, নিউজ
অনুষ্ঠানমালা সকল কিছু হাই ডেফিনেশন ফরম্যাটে সম্প্রচারিত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রচেষ্টাটি সুদীর্ঘ 15 বছর যাবত আমরা চালিয়ে যাচ্ছিলাম হাই ডেফিনেশন ফরম্যাটে আসার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়েছি। বারবার উদ্যোগ নেওয়ার পরও আমরা হাই ডেফিনেশনে আসতে পারিনি। অতঃপর বিগত জুলাই আগস্ট ছাত্র এবং জনতার বিপ্লবের কারণে যে ফ্যাসিস্টের পতন হলো, তার সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম জোরদার করি এবং এই ডিজিটাইজেশনে আসার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করি। সময়ের সাথে আগামীর পথে আমরা এগিয়ে যাব। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর উপর ছাত্র শিবিরের হামলা এবং রক কাটার চেষ্টার অভিযোগে এবং কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, ভিসি চত্বরে গিয়ে আবারও টিএসসি এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ছাত্র দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে ছাত্র জনতা বান্ধব রাজনীতি করার আহ্বান জানান। সেই সাথে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তারা। বৃহস্পতিবার বইমেলা মুখর ছিল দর্শনার্থী আর পাঠক লেখকদের পদচারণায়। এদিন নতুন বই এসেছে 112টি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। বাসন্তী বিকেল গড়িয়ে সন্ধ্যার হাত ধরে রাত নেমে এলে ব্যস্ত নাগরিক স্বস্তি খোঁজে বইমেলায়। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন তো প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ভাষার জন্য এদেশের মানুষের যে ভালোবাসা তা কেবলই আলো আশা ছড়িয়ে যায় নতুন বইয়ে। ছাপার হরফে লেখা বর্ণে শব্দে বাক্যে রং ছড়ায় ভালোবাসার বাংলা ভাষা। প্রকৃত পাঠকদের আগ্রহ বইয়ের দিকে হলেও তার সংখ্যার চেয়েও বেশি মানুষ মেলায় আসেন ঘুরতে। আসলে বইমেলা তো আমাদের জন্য এখন একটা উৎসব হয়ে গেছে, সবাই আসে। আর এই যে ছবি তোলা, এই যে বই কেনার চেয়ে এখানে বেশি আনন্দ হচ্ছে যে এই যে ঘোরাঘুরি করছি আমরা, এই আনন্দমুখর পরিবেশে সবারই ভালো লাগে। ফেব্রুয়ারির প্রথম থেকে একটা লিস্ট তৈরি করি, তো সেই লিস্ট অনুযায়ী হচ্ছে বইগুলো কালেক্ট করি। এখানে আসলে দেখা যায় যে বিভিন্ন টাইপের বই আছে, কোনটা রেখে কোনটা পড়বো আসলে তখন নিজেই কনফিউজড হয়ে যাই। তবে মেলায় দর্শনার্থীর ভিড় থাকলেও পাঠকের অভাব বলছেন প্রকাশক বিক্রেতারা। বরং দেখেন আজকে বৃহস্পতিবার, কালকে 21শে ফেব্রুয়ারি, আজকে একটু ভিড় হওয়ার কথা ছিল। সেই হিসাবে যে অবস্থা দেখতে পাচ্ছেন তা বুঝতেই পারতেছেন যে অবস্থা এবারের খুব একটা সুবিধা না। অনেকে আসছে ঘুরতে, কেউ আসছে বই দেখতে, কেউ আসছে ছবি তুলতে, কিন্তু বই কেনার যে পাঠক তার আগমন এখনো আসে নাই। বইমেলায় এদিনও এসেছে অনেক নতুন বই। সরকারি কাজে ব্যবহারিক বাংলা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের কিস্তি ছাড়ে দেরি হলেও দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল রয়েছে এবং ক্রমান্বয়ে তা বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বিকেলে রাজধানী পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। বছরের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি 5 থেকে 7% নামিয়ে আনা কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য তুলে ধরেন গভর্নর। রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতির কারণে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও জানান তিনি। এছাড়া দেশের সামষ্টিক অর্থনীতি এবং মুদ্রা বিনিময় হার স্থিতিশীল অবস্থায় এবং ব্যালেন্স অফ পেমেন্টের উদ্ধৃত রয়েছে। তিনি এটিকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি উল্লেখজনক অর্জন বলে বর্ণনা করেন।
আমরা যদি দেখি আমাদের 3টে ডাইমেনশন, এক্সটার্নাল সেক্টর, আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে মূল্যস্ফীতি, এবং আমাদের যে বড় একটা হচ্ছে ব্যাংকিং খাতের সমস্যা এবং দুর্বৃত্তায়নের কারণে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়া এবং সেটাকে ফেরত আনার প্রচেষ্টা, এই 3টে জায়গাতেই আমরা জোর দিচ্ছি বেশি, এবং অ্যালং উইথ মেনি আদার থিংস। এবং চতুর্থ যে জায়গাটা নজর দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সংস্কার। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত। বৃহস্পতিবার দুপুর 12টার পর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ঐতিহাসিক রামলীলা ময়দানে শপথ নেন তিনি। এর মাধ্যমে 27 বছর পর দিল্লিতে বিজেপি আবারও ক্ষমতায় এলো। রেখা ভারতীয় জনতা পার্টি, বিজেপির রাজনীতিক এবং আরএসএস এর ঘনিষ্ঠ। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা। রেখা গুপ্ত দিল্লির চতুর্থ এবং বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তের আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং সর্বশেষ আম আদমি পার্টির আতিশি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বাত ইয়াম এলাকায় 3টি বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাস, ট্রেন সহ দেশজুড়ে সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষা করে দেখা হয় কোনো বিস্ফোরক আছে কিনা। সংবাদমাধ্যম বিবিসি জানায় মোট 5টি বাসে বিস্ফোরক ডিভাইস ছিল, তবে 2টি বাসে বিস্ফোরণ ঘটেনি। এই ঘটনায় হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে শীঘ্রই ঘটনাস্থলে হাজির হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ইসরায়েলি পুলিশের ধারণা এটি সন্ত্রাসী হামলা। এর জেরে ফিলিস্তিনের পশ্চিম তীরে শরণার্থী শিবিরগুলোতে অভিযান বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। তৌহিদ হৃদয়ের অভিষেক সেঞ্চুরিটা হলো বিশ্বমঞ্চেই। জাকের আলীকে নিয়ে গড়লেন নতুন জুটির রেকর্ডও, তবুও লড়াইটা জমিয়ে তুলতে পারল না বাংলাদেশ। শুভমান গিলের সেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে সবকিছুই। ভারতের কাছে 6 উইকেটে পরাজয়ের হতাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু বাংলাদেশের। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হলো বাংলাদেশের। মোহাম্মদ শামির 5 উইকেটের পর শুভমান গিলের সেঞ্চুরিতে শান্তদের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ভারত। বাংলাদেশের দেয়া 229 রানের লক্ষ্যে খেলতে নেমে 59 রানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথ পায় ভারত। রোহিত শর্মাকে 41 রানে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। 22 করা কোহলির উইকেট নিয়েছেন ঋষাদ। শ্রেয়াস কিংবা অক্ষরও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি, তবে পথ হারায়নি ভারত। এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শুভমান গিল। তুলে নেন ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি। তাতে 21 বল আর 6 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। অথচ ম্যাচের শুরুতে এই উইকেটেই ধ্বংসস্তূপের পরিণত হয়েছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যর্থতার সেই পুরনো রোগেই কাতর লাল সবুজের দল। 35 রানে 5 উইকেট হারিয়ে 100 নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে শান্ত মুশফিকরা। রোহিত শর্মা জাকের আলীর ক্যাচটা ফেলে না দিলে হয়তো তেমন কিছুই হতো, তবে জীবন পাওয়া জাকের কিনে দলকে টেনে তোলেন তৌহিদ হৃদয়, গড়েন নতুন রেকর্ডও। তাদের 154 রান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে 6ষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ক্যারিয়ার সেরা ইনিংসে 68 তুলে জাকের বিদায় নিলেও শেষ ওভার পর্যন্ত দলকে টেনেছেন হৃদয়। 45 ওভারের পর ঠিকমতো দৌড়তে পারছিলেন না, তবে বিশ্বমঞ্চে নিজের অভিষেক সেঞ্চুরির মাইল ফলকটা ঠিকই ছুঁয়েছেন হৃদয়। পঞ্চম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার লড়াকু সেঞ্চুরিটা চোখে লেগে থাকার মতোই, তবে দল হারলে যেন সব অর্জনই ফিকে হয়ে যায়। শুরুর প্রেক্ষাপটে 228 রান চ্যালেঞ্জিং মনে হলেও ভারতের সামনে তা কঠিন মনে হয়নি কখনোই। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক।
খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো বলছি আরও একবার। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন, প্রভাত ফেরিতে মানুষের ঢল। দ্রুত নির্বাচন দিন মির্জা ফখরুল, 3টি অবৈধ নির্বাচনের পর আর প্রশ্নবিদ্ধ নির্বাচন নয় জাতীয় নাগরিক কমিটি। 2014-2018 সালের বিতর্কিত নির্বাচনের 21 রিটার্নিং কর্মকর্তা বাধ্যতামূলক অবসর। টেকনাফের নাফ নদী থেকে 4টি মাছ ধরা ট্রলার সহ 19 জন মাঝিকে অপহরণ করেছে আরাকান আর্মি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।